asleep amidst the trees. মুভির শুরুতেই আমরা জানতে পারি ব্ল্যাক মুন সাধারণত 19 বছর পর পর দেখা যায়, যেটা মুভিতে লাস্ট দেখানো হয়েছিল 2018 সালে। আর 19 বছর পর এটা আবারও 2037 সালে শুরু হতে যাচ্ছিল। আর শুধু এই ব্ল্যাক মুনের সময় আসলেই সেই ভয়ানক জুলমাত রিচুয়াল শুরু করা হয়। এখানে জুলমাত মানে হচ্ছে অন্ধকার, যেটা দেখে এখান থেকে মুভি শুরু হয়। তো এই সকল কথা হীরা নামের একটি তান্ত্রিক মিরাল নামের একটি মহিলাকে বোঝাচ্ছিল। হীরা ছিল একজন ভয়ানক কালো জাদুর তান্ত্রিক, আর মিরাল তার কাছে এসেছে সাহায্যের জন্য। মিরাল তার কথা শুনে হীরাকে বলে, আমি জুলমাত রিচুয়াল করাতে চাই। যেটা শুনে হীরা তাকে জানায়, এজন্য তোমাকে একটি জীবন স্যাক্রিফাইস করতে হবে, আর তোমাকে এমন একটি বাচ্চাকে নিয়ে আসতে হবে যাকে তুমি পরবর্তীতে জীবিত কবর দিতে পারো। যেটা শুনে মিরাল বলে, আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতেই রাজি। মিরাল অনেক রাগে বলতে থাকে, যারা আমার হাজবেন্ড ও বাচ্চাকে মেরে ফেলেছে আমি তাদের কঠিন মৃত্যু দেখতে চাই। হীরা তাকে বলে, এই কালো জাদু করার আগে ভেবে নিও। যেটা শুনে মিরাল কিছু না ভেবেই সেই রিচুয়াল করতে চায়। তো এরপর তার ভিতরে থাকা প্রতিশোধের আগুন নিভানোর জন্য একটি ছোট্ট বাচ্চাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসে। এরপর মুভিতে দেখানো হয় 2018 সালে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, যেই রাতে ব্ল্যাক মুন দেখানো হয়। আর এদিকে ভিতরে মিরাল বাচ্চাটিকে নিয়ে আসলে তাকে একটি শক্ত কাঠের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এই বাচ্চাটির নাম মেহমাত। তখনই আমরা হীরাকে দেখতে পাই, যে জুড়ে জুড়ে চিৎকার করে মন্ত্র পাঠ করছিল। তাদের 3 জন ছাড়াও সেখানে আরো কিছু মহিলাকে দেখানো হয়, যারা তাদের মুখ কালো মুখোশে ডেকে রেখেছে। তো এইসব কিছু দেখে আমরা বুঝতে পারি এখানে ভয়ানক কোনো রিচুয়াল পারফর্ম করা হচ্ছে। রিচুয়াল চলাকালীন একটু পরে আমরা দেখতে পাই মেহমেতের অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। তখন ওই সিন এখান থেকে শিফট হয়ে পাস্টে চলে যায় এবং একজন বুড়ো লোককে দেখতে পাই, যে একটি বন্দুক নিয়ে মিরালের পরিবারের সবাইকে গুলি করে মেরে ফেলে এবং শেষে সে নিজেও গুলি করে সেখানেই মরে যায়। তো এরপর সিন শিফট হয় বর্তমানে চলে আসে। হীরা মিরালকে বলে, তোমার কালো জাদুর পারফর্ম একদম সম্পূর্ণ হয়ে গেছে। হীরা তাকে বলে, এখন তোমার পালা। তোমাকে দ্বিতীয় দিন রাতে এই বাচ্চাটিকে স্যাক্রিফাইস করতে হবে, মানে ওই বাচ্চাটিকে জীবন্ত কবর দিতে হবে। তো হীরা বলে, তুমি যদি এখন এমনটা না করো তাহলে যতটা না ভয়ানক মৃত্যু তাদের হয়েছে তার থেকেও বেশি ভয়ানক মৃত্যু তোমার হবে, কেননা এই বাচ্চাটির ভয়ানক আত্মার কবলে বশ হয়ে আছে। এটা বলার পরে হীরা মিরালকে জুলমাতের একটি সিল দিয়ে দেয়, যেটা আলাদা আলাদা অনেকগুলো পশুর হাড্ডিগুড্ডি দিয়ে বানানো হয়েছিল, যেটা দেখতে একদম ছোট্ট একটি কঙ্কালের মতো। হীরা বলে, তুমি যখন বাচ্চাটিকে জীবন্ত কবর দিবে তখন এই জিনিসটিও তার সাথে কবরের মধ্যে রেখে দিতে হবে। তো এখানে সিন শিফট হলে আমরা উরহান নামের একটি লোককে দেখতে পাই, যে জানালা দিয়ে বাইরে সে ব্ল্যাক মুন দেখছিল। সে সেখানে জিনদের আওয়াজও শুনতে পায়। আর উরহান বই পড়ে জানতে পারে আজকেই সেই জুলমাতের রাত্রি। এরপরে মুভির সিন 21শে মার্চ দেখানো হয়। সেখানে মিরালকে আমরা আরজু নামের একটি মহিলার বাড়িতে দেখতে পাই। মিরাল আসলে এখানে কাজ করার জন্য এসেছিল। আর এই বাড়িতে 5 জন লোক বসবাস করে। কেমাল পেশায় ছিল একজন ডাক্তার, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে তার কাজ ছেড়ে দিতে হয়েছে। আর তার ওয়াইফের নাম ছিল আরজু, যিনি হাউসওয়াইফ, এবং তার বড় মেয়ে সিরা, যে সবসময় উদাসীন হয়ে থাকতো। আর তাদের ছোট মেয়ে রুয়া ও তার বৃদ্ধ মা লালে, সে নিজেও অনেক অসুস্থ এবং সে ঠিকঠাক কোনো কিছু মনে রাখতে পারে না। এখানে আরজু মিরালকে বলে, তোমাকে ঘরের কাজ বাদেও তার শাশুড়ি লালে এবং তার ছোট্ট মেয়ের রুয়ার যত্ন নিতে হবে। এরপর মিরালকে নিয়ে আসে তার ছোট্ট মেয়ে রুয়ার সঙ্গে দেখা করতে। মিরাল রুয়াকে দেখে তাকে একটি চকলেট দেয় এবং তার সঙ্গে পরিচয় পর্ব শেষ হলে রুয়া তার দাদির সঙ্গে দেখা করতে চলে আসে। কিন্তু তার দাদি তার সঙ্গে ঠিকঠাক মতনে কথা বলছিল না এবং অদ্ভুত ধরনের কিছু কথাবার্তা বলছিল। সে রুয়াকে বলে, তুমি আমার নাতনি নও এবং তোমার বাবা যে পাপ কাজ করেছে সেটার বিষয়ে আমি জেনে গেছি, আর এজন্য তার শাস্তি তাকে পেতেই হবে। এসব উল্টাপাল্টা কথা শুনে রুয়া সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় মিরাল লালেকে খাবার খাওয়াতে এসেছিল, কিন্তু সে তার হাতে থেকে খাবার খেতে চাইছিল না। সেটা শুনে মিরাল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লালে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে এক কথায় বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকে। সে বলে, কিছু কাজ সময় মতো করতে পারলেই মঙ্গল, আর এমনটা যদি না করা হয় তাহলে তার ফলাফল খুবই ভয়ানক হয়। সেটা বলতে বলতে লালে একটি অদ্ভুত ধরনের পেন্টিং এর সামনে চলে আসে আর তাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে। তো একটু পরে লালে কথা বলতে বলতে মিরালের দিকে এগিয়ে আসছিল, যেটা দেখে মিরাল অনেক ভয় পায়। লালে তখন বলে তার ছেলে একজনকে খুন করেছে, কিন্তু কাকে খুন করেছে সেটা লালে কিছুতেই মনে করতে পারছে না। আসলে তার ভুলে যাওয়া রোগের কারণে সে সেটা মনে করতে পারছে না। এরপর সে মিরালকে তার ঘর থেকে বের করে দেয়। লালে আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে তার ছেলে খুবই ভয়ানক একটি ভুল করেছে
এরপর রাত্রিবেলা আমরা সিরা ও রুয়াকে দেখতে পাই। রুয়া বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। সিরা সেটা দেখতে পেয়ে একা একাই বলে, ইস, আমি যদি সবসময় রুয়ার মতো খুশি থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আর এই কথাটি দরজার ওপাশ থেকে তার মা আর্য শুনে ফেলে। এরপর সে তার হাজবেন্ড কেমালের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে আসে। আসলে তারা দুজন সিরাকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে ছিল। সে এই বাড়িতে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। যেটা শুনে কেমাল তার ওয়াইফকে বলে, আমি খুব দ্রুতই আমাদের আশেপাশে কোনো হসপিটালে চাকরি খুঁজে নিব। সেটা শুনে তার ওয়াইফ আরজু অনেক বেশি রেগে যায়। সে বলে, তুমি যদি এই প্রফেশনেই থাকবে তাহলে কি জন্য আগের চাকরিটা ছেড়ে দিয়েছ? যেটা শুনে কেমাল অনেক রেগে যায়। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বিষয়ে তার পরিবার থেকে লুকিয়েছে। এরপরে আমরা দেখতে পাই মিরালকে, যে ড্রয়ার থেকে জুলমাতের একটি সিল বের করে এবং সে ব্যাগের মধ্যে থেকে তার হাজবেন্ড ও ছেলের একটি ছবি দেখতে থাকে এবং তাদের কথা মনে করে অজোরে কান্না করে। আসলে তাদের দুজনকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর তাদের দুজনকে সেই ব্যক্তি মেরেছিল মুভির শুরুতে আমরা যাকে তার পুরো পরিবারকে হত্যা করে নিজেকেও শেষ করতে দেখেছিলাম। সেই ব্যক্তি ছিল মিরালের হাজবেন্ড ও ছেলের খুনি। এইসব মনে করে মিরাল যখন ছবিটি আবারও ড্রয়ারের মধ্যে রেখে দিতে যাচ্ছিল, তখন ওই তার পেছন থেকে তার ছেলের ভয়ানক আত্মাকে দেখা যায়, যে তাকে বলে, তুমি এখনো তোমার ওয়াদা পূরণ করনি। তখন ওই তার সামনে হীরা ও সেই বাচ্চা যাকে জীবন্ত খবর দেওয়ার কথা ছিল, তারা দুজনে মিলে মিরালকে হন্ট করতে থাকে। হীরা তাকে তার দেওয়া কথা মনে করিয়ে দিতে থাকে। সে বলে, তুমি তোমার স্যাক্রিফাইস দেওয়ার কথা রাখোনি। তো তাকে ভয় দেখি একটু পরে হীরা ও সেই বাচ্চা সেখান থেকে গায়েব হয়ে যায়। এখানে একটি ভাবার বিষয়, মিরাল কি জন্য এই বাচ্চাটিকে স্যাক্রিফাইস করেনি সেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। আর গাইস, এই মুভিটি বোঝাটা একটু ক্রিটিক্যাল, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এই মুভিটা আপনাদের ভালোভাবে বোঝাতে। আশা করি শেষ পর্যন্ত দেখলে সব বুঝতে পারবেন। তো এরপর কেমাল ও আরজুকে দেখানো হয় যেখানে তারা গ্লাসের মধ্যে রক্ত ট্রান্সফার করছিল। তখন ওই কেমাল সেখান থেকে উঠে গিয়ে তার ছোট্ট মেয়েকে দেখতে তার রুমে চলে আসে। সেই রুমের ভিতরে এসে দেখতে পাই তার ছোট্ট মেয়েটাকে তার মা মেরে বাথটবে রক্তের ভিতরে চুবিয়ে রেখেছে। যেটা দেখে সে প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে যায়। পিছন থেকে তার মা বারবার একটা কথাই বলে যাচ্ছে যে, তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তার মা তাকে এটাও বলে, তুমি আমাকে এখানেই মেরে ফেলো। কিন্তু তার কথায় কোনো কান না দিয়ে কেমাল তার মেয়েকে উঠানোর চেষ্টা করে। কিন্তু তখনও সে দেখতে পায় তার মেয়ে রোয়া পেছন থেকে রক্তে গোসল করা অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। আর যে কেমালের কোলে ছিল সেটা ছিল সেই বাচ্চা যাকে মিরালের জীবন্ত খবর দেওয়ার কথা ছিল। তো এগুলো দেখে কেমাল প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। আর এর সাথে সাথে কেমালের ঘুম ভেঙে যায়। মানে এতক্ষণ কেমাল যেটা দেখছিল সেটা একটি দুঃস্বপ্নই ছিল। এরপর রাত্রিবেলা রুয়া ও সিরাকে দেখানো হয়, যারা দুজনেই দুটি বিছানা করে শুয়েছিল। সিরা রুয়াকে বলে, আমি মিরালকে তেমন একটা পছন্দ করি না। কিন্তু রুয়া বলে, আমার তো মিরালকে অনেক ভালো লেগে। তবুও সিরা সেই মহিলার থেকে মানে মিরালের থেকে তাকে দূরে থাকতে বলে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। একটু পর রুয়া তার বোনের পেছন থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এই জন্য সে ধীরে ধীরে তার বোনের বিছানার কাছে এসে যখন ওই চাদরটা সরায়, তখন ওই রুয়া দেখতে পায় যে তার বোন কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। যেটা দেখে সিরা তার বোনকে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। অন্যদিকে আমরা ওরহানকে দেখি জুলমাত রিচুয়াল সম্পর্কে জানার চেষ্টা করছে। তখনও হীরা তার সামনে অনেক ভয়ানক শয়তানের রূপ নিয়ে আসে, তাকে ভয় দেখাতে থাকে। সেখানে ওরহান জুলমাত রিচুয়ালের ঝলক দেখতে পায়। সে ওই ছোট বাচ্চাটিকে দেখতে পায়। তো এখানে দেখা যায় ওরহানের উপর একটি জিন নজর রেখেছিল। আর সেই ভয়ানক জিন তাকে এটাও বলে, তুমি যদি এসবের মধ্যে নিজেকে জড়াও তাহলে তোমাকে অনেক পস্তাতে হবে। কারণ তুমি ভুল করে এর মধ্যে একবার জড়িয়ে পড়ো তাহলে কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারবে না। উরহানও ছিল একজন শক্তিশালী তান্ত্রিক, তবে এখন তার মধ্যে কোনো পাওয়ার নেই। তবুও উরহান সেই জিনকে এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। আর আমরা এখানে এটাও জানতে পারি, এই রিচুয়ালটি যদি এখনো সম্পূর্ণ হয়ে না থাকে তাহলে এর পরিণাম খুবই ভয়ানক হতে যাচ্ছে। এজন্য উরহান সেই রিচুয়ালটিকে কিভাবে ঠিক করা যায় সেটার উপায় খুঁজছিল। পরের দিন সকালে আরজু যখন রুয়াকে ওষুধ খাওয়াতে আসে, তখন রুয়া তার মাকে বলে, আমার তোমাকে কিছু কথা বলার আছে। তখন সে তার মায়ের কাছে কানে কানে বলে, আমি এই রুমে আপুর সঙ্গে থাকতে পারবো না। যেটা শুনে আরজু বলে, তুমি এমনটা কি জন্য বলছো? আর শোনো, আমি তোমার বোনের সাথে কথা বলে দেখব। এটা বলে আরজু সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা আরো একটি লোককে দেখতে পাই যার নাম কাজিম। আসলে কাজিম অনাথ বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ভিক্ষা করাতো। ভাই, এইটা আবার কি ধরনের কাজ? তো সে সেখানে তার পার্টনারের সঙ্গে কথা বলছিল। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি মেয়ের মতো ছিল সেই বাচ্চাদের একজন।
সেই রাতে মিরাল যখন মেহমেদকে জীবন্তই কবর দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে কাজিম এসে তাকে নিয়ে যায়, যার মানে সেই রিচুয়ালটি এখনো কমপ্লিট হয়নি। আর এরপরে আমরা এটাও জানি যে মিরাল ও কেমালকে অনেক আগে থেকেই জানতো, আর এই কারণে সে তার পার্টনার মিরালের উপর নজর রাখতে বলে। কাজিম কি জন্য মিরালের উপর নজর রাখতে বলেছে সেটা আমরা মুভির একটু পরেই জানতে পারবো। অন্যদিকে ঘরের মধ্যে আমরা কেমালকে দেখতে পাই, যে তার ছোট মেয়ের জন্য দুটি পুতুল কিনে নিয়ে আসে। কেমাল তাকে বলে, তুমি এই পুতুল দুটি নিয়ে খেলার পর সব সময় একসঙ্গেই রাখবে। তো এর একটু পরে মিরাল যখন রুয়ার রুমে চলে আসে, তখন সে কালকে রাতে ঘটে যাওয়া সকল ঘটনা মিরালকে বলতে থাকে, কারণ রুয়া ও মিরাল এখন দুজনে অনেক ভালো বন্ধু হয়ে গেছে। রুয়ার থেকে এই কথা শুনে মিরাল রুয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। সেদিন রাত্রিবেলায় আমরা আবারও মিরালকে লালেকে খাবার খাওয়াতে দেখি, যেখানে লালে মিরালকে আবারও বলে তার হাজবেন্ডও একদিন ওয়াদা ভঙ্গ করেছিল। সে তাকে কথা দিয়েছিল সে কখনোই লালেকে একা ছাড়বে না, তবুও সে তাকে একাই রেখে চলে গেছে। সে বলে এই জন্যই যখনই তুমি কাউকে কথা দিবে সে ওয়াদা সব সময় রাখবে। তো হঠাৎ করে মিরালের হাত থেকে চামিচটি নিচে পড়ে যায়। যখনই মিরাল চামিচটি উঠিয়ে নেয়, তখনই হঠাৎ করে লালের মধ্যে সেই ভয়ানক জিনের আবির্ভাব ঘটে, আর তাকে আবারও তার দেওয়া ওয়াদার কথা মনে করিয়ে দেয়, যেটা দেখতে পেয়ে মিরাল ভয় পেয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু একটু পরে আবারও সবকিছু নর্মাল হয়ে যায়। সেদিন রাতে আবারও রুয়া ও সিরা দুজনে দুজনের বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মধ্যরাতে সিরা ঘুমের মধ্যে তার বোনের আওয়াজ শুনতে পায়, যে তাকে বারবার ডাকাডাকি করছিল। রুয়া বলছিল আমার কাছে আসো, যেটা শুনতে পেয়ে সিরা ধীরে ধীরে রুয়ার কাছে যেতে থাকে। তখনই সে দেখতে পায় রুয়া ঘরের কোণে জড়সড় হয়ে বসে আছে, যেটা দেখে তখনই সে তার বোনকে ডাক দেয়। তখনই সে তার থেকে অনেক বড় লম্বা হয়ে যায় এবং তার দিকে এগিয়ে আসে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সাথে সাথে তার চোখ খুলে যায়, যার মানে সিরাও এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখনই সিরা দেখতে পায় তার দরজা খুলে ভিতরে তার ছোট বোন রুয়া প্রবেশ করেছে, আর তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আবারও সেই রাত্রে মিরালকে দেখানো হয়, যার স্বপ্নে হীরা ও আরো ভয়ানক আত্মা এসে যারা মিরালকে তার ওয়াদার কথা বারবার মনে করিয়ে দেয়। যখনই তার ঘুম ভেঙে যায়, তখনই বাইরে থেকে তার মৃত ছেলের আওয়াজ শুনতে পায়। তো সে যখন ঘর থেকে বের হয়ে আসে, তখনই কোনো বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে পেছন থেকে একটি বাচ্চা মিরালের কাঁধে হাত রাখে। মিরাল চমকে উঠে। তখনই সে পিছনে তাকিয়ে দেখে পিছনে কাউকে আর দেখতে পায় না। কিন্তু এই বিষয়টা মিরালের সঙ্গে আরো কয়েকবার হতে থাকে। একবার সে তার ছেলেকে দেখতে পায়, তার ছেলেও তাকে তার ওয়াদার কথা মনে করিয়ে দেয় এবং সে একটু পরে আবারও গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা কেমালকে তার মায়ের রুমে দেখতে পাই। কেমাল তার মায়ের কাছে এসে বলে, তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে এখন মরতে হবে। যেটা বলার সাথে সাথে কেমাল স্যালাইন দেওয়ার একটি পাইপ নিয়ে তার মায়ের গলা চেপে ধরায়, কিন্তু একটু পরে সে তার মাকে ছেড়ে দেয়। কেমালকে দেখে মনে হচ্ছিল সে তার নিজের মধ্যে নেই, তাকে দেখে মনে হয় সে অন্য কারো বসে রয়েছে। এরপর তার মাকে বিছানা থেকে উঠিয়ে নিয়ে উপরে চলে আসে আর সিঁড়ি থেকে ধাক্কা মেরে তার মাকে নিচে ফেলে দেয়। কিন্তু এটা আসলে বাস্তবে হয়নি। সে তার ছেলেকে বলে, বাস্তবে তুমি এর থেকেও ভয়ানক। তখনই আমরা দেখতে পাই লালে সে সিঁড়ির উপরে একাই উঠে গিয়েছে আর সিঁড়ি থেকে লাফ দিয়ে নিচে গড়িয়ে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। কেমাল নিজের চোখের সামনে তার মাকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যেতে দেখে প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। রুয়ার থেকে তার এই ঘটনাটি লুকিয়েছিল। তারা রুয়াকে বলে তার দাড়ির অবস্থা খুবই খারাপ এবং তার অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আমরা তাকে হসপিটালে এডমিট করেছি। রুয়া তখন তার মাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন দাদি আমাকে অনেক আদর করত আর সব সময় আমার সাথে খেলাধুলা করত, কিন্তু যতদিন হলো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তারপর থেকে দাদি আর আমাকে পছন্দ করে না। আর কেনই বা সে আমাকে বলতো বাবা নাকি আমাকে অন্য কিছুতে পরিণত করে ফেলেছে। সে বলতো আমি নাকি তার নাতনি নই, কিন্তু আর্য তাকে এই সম্পর্কে কিছুই বলে না। অন্যদিকে আমরা একটি বাড়ির ভেতরে কেমালের সঙ্গে কাজিমকে দেখতে পাই, আর কাজিম কেমালকে কোনো একটি কাজের জন্য অনেক দিন হলো ব্ল্যাকমেল করে আসছে এবং তার কাছ থেকে আর অনেক বেশি টাকা দাবি করতে থাকে। যেটা শুনে কেমাল তাকে বলে, আমার কাছে এখন আর অবশিষ্ট কোনো টাকাই নেই, আমি তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিয়েছি। যেটা শুনে কাজিম তাকে ধমকাতে শুরু করে। কাজিম তাকে এটাও বলে, তুমি যদি আমাকে আরো টাকা ম্যানেজ করে না দাও তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু ফাঁস করে দেব। তো এরপর কেমাল যখন তার বাড়িতে ফিরে এসে খাবারের টেবিলে বসে খাবার খাওয়ার জন্য, তখন সে দেখতে পায় সিরা খাবারের টেবিলে বসে ফোন টিপছে। এটা দেখে কেমাল তাকে ফোন রেখে খাবারের দিকে মনোযোগ দিতে বলে, কিন্তু যখন সিরা তার কথা না শুনে তখন কেমাল তার সমস্ত রাগ তার মেয়ের উপর ঢালতে থাকে। কেমাল তাকে বলে, যখন ওই দেখি তখনই শুধু তুমি ফোন টিপাটিপি নিয়ে ব্যস্ত থাকো, যদি খাবার খেতে ইচ্ছা
না করে তাহলে রুমের ভিতরে গিয়ে বসে থাকো, মানে যেটা আমাদের সঙ্গে হয়ে থাকে আর কি। তো কেমালের কথা শুনে সিরা বলে, এটা আমার ভুল নয়, আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, এখানে আমার কোনো বন্ধু বান্ধব নেই, যার জন্য আমাকে সবসময় এভাবেই থাকতে হয়। আর এই কারণে আমার সঙ্গী হচ্ছে ফোন, আমার একা একা এখানে একদম সময় কাটে না। আর এর উপর আবার এই বাড়িতে আমি অনেক ভয়ানক স্বপ্ন দেখি। এবং সিরা তাদেরকে এটা বলে, গতকালকে রাত্রে রুয়া আমার কাছে এসেছিল, সে বলে আমার একা একা ওই রুমে ঘুমাতে ভয় লাগছে, আমি তোমার সঙ্গে ঘুমাবো। সিরা এরপরে কিছু বলার আগে আর্য সিরাকে বলে, অনেক হয়েছে, এখন থামো। রুয়া এসব কথা শুনে ভয় পাচ্ছে। সিরা তখন বলে, তোমরা তো শুধু রুয়াকে নিয়ে পড়ে থাকো, এখানে কি আমার বিষয়ে ভেবে দেখেছ যে এই বাড়িতে আমার সঙ্গে কি কি হচ্ছে? সেটা বলা মাত্রই সিরা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওই রুয়া বলে, গতকাল রাতে তো আমি আপুর কাছে যাইনি, তাহলে আপু মিথ্যা কেন বললো? সেটা শুনে তার বাবা মা দুজনে অবাক হয়ে যায়, কেননা সিরা তো তাদেরকে কখনো মিথ্যা কথা বলে না। অন্যদিকে আমরা মিরালকে দেখতে পাই, সে বিছানায় বসে কিছু একটা ভাবছিল। আর তখনই আমরা মুভির একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন মিরাল মেহমেতের হাত পা বেঁধে জীবন্ত খবর দিতে যাচ্ছিল, তখনই সেখানে কাজেম চলে আসে। সে তার পার্টনারকে নিয়ে উপস্থিত হয়েছিল এবং মেহমতকে তারা দুজন মিলিয়ে ছাড়িয়ে নেয়। এরপরে আমরা আবারও কাজিমের পার্টনার কামেটকে দেখতে পাই, যে একটি ছোট্ট বাচ্চাকে বকাঝকা করছিল। সে বাচ্চাটিকে বলে, আজকে তোর কালেকশন এত কম কিসের? এজন্য নিশ্চয়ই তুই এখান থেকে কিছু টাকা সরিয়েছিস। সেটা বলার পরেই কামেট বাচ্চাটিকে রড দিয়ে মারতেই যাচ্ছিল। তখন ওই সেখানে থাকা মেহমেদ ভয়ানক আত্মার রূপ নিয়ে চলে আসে আর তাকে বলে, আঙ্কেল আপনি সেদিন আমাকে কি জন্য সেখান থেকে বাঁচিয়েছিলেন? এটা বলে মেহমেদ তার হাত থেকে রডটি নিয়ে তার পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়। আর বারবার তাকে স্টেপ করার কারণে কামেট সেখানে মারা যায়। অন্যদিকে আমরা রুয়াকে দেখতে পাই, যে তার বিছানায় বসেছিল। তখন ওই রুয়াকে তার গ্র্যান্ডপা লালের আত্মা হন্ট করতে থাকে। লালের আত্মা রুয়াকে বলে, আমি হসপিটালে নেই, তোমার বাবা মা তোমার কাছে মিথ্যা কথা বলেছে, আসলে আমি এখন মারা গিয়েছি আর এখন আমি কবরের মধ্যে শুয়ে আছি। যেটা বলার পর সে সোজা এসে রুয়ার পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। রুয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। রুয়ার চিৎকার শুনে তারা সবাই যখন তার রুমে চলে আসে, তখন ওই রুমের সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। রুয়া সাথে সাথে তার মাকে বলে, দাদি কি এখন হসপিটাল থেকে ফিরে এসেছে? এমন কথা শুনে আরজু বলে, না, সে এখনো ফিরে আসেনি এবং সে কিছুদিন হসপিটালে থাকবে। রোয়া তখন তার মাকে বলে, দাদি একটু আগে আমার সামনে এসেছিল, সে আমাকে বলেছে সে নাকি মারা গেছে। যেটা শুনে আরজু বলে, তুমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো, এক কাজ করো, তুমি আজকে আমার সাথে ঘুমাতে চলো। কিন্তু রুয়া তখন তার মাকে বলে, আমি আজকে মিরাল আন্টির কাছে ঘুমাতে চাই। যেটা শুনে তার বাবা মা দুজনেই মিরালের উপর ভরসা করে তাকে তার সাথেই রেখে আসে। এদিকে কেমাল রুমের মধ্যে এসে কিছু একটা ভাবছিল। তখনই সে বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেটা শব্দ অনুসরণ করতে করতে সে বেসমেন্টে চলে আসে এবং বেসমেন্টে এসে দেখতে পায় মেহমেতের শরীরের ভিতর থেকে তার মেয়ের শরীরে পাইপের মাধ্যমে রক্ত প্রবাহিত হচ্ছে। একটু পরেই তারা দুজনেই ভিতরে চলে আসে। তাদেরকে অনুসরণ করে ভিতরে আসলে সে দেখতে পায় আরজু, সিরা, রুয়া ও মেহমেদ চারজন বসে থেকে প্রজেক্টরে কিছু একটা দেখছিল। তখনই আমরা প্রজেক্টরে দেখতে পাই কেমাল যে ভয়ানক কর্মকাণ্ড করেছিল সেগুলো পর্দায় দেখানো হচ্ছে। পর্দায় আমরা দেখতে পাই সেই সময় যখন মিরাল সেই ছোট্ট মেহমেদকে কবর দিতে যাচ্ছিল, সেখানে কাজিম ও তার পার্টনার বাদেও আরো একটি লোক সেখানে উপস্থিত হয়েছিল। এখানে একটি টুইস্ট রিভিল করা হয়, আর সেই লোকটি হচ্ছে কেমাল। কাজিম তখন মেহমেদকে মিরাল থেকে বাঁচিয়ে নিলেও পরবর্তীতে তারা মেহমেদকে কেমালের কাছে বিক্রি করে দিয়েছিল। তখনই আমরা জানতে পারি রুয়ার এনিমিয়া নামের একটি ভয়ানক রোগ আছে, যার কারণে তার শরীরে ব্লাড সেল কম হয়। এজন্যই প্রতিনিয়ত রুয়ার শরীরে রক্ত দিতে হতো। এদিকে তখন জানা যায় মেহমেতের ব্লাড গ্রুপ আর রুয়ার ব্লাড গ্রুপের একই। এই জন্য কেমাল অনৈতিকভাবে এই বাচ্চা ছেলের শরীর থেকে রক্ত বের করে রুয়ার শরীরে দিতে থাকে। কিন্তু সে তার মেয়েকে বাঁচানোর জন্য ভুল করে ছোট্ট বাচ্চার শরীর থেকে সকল রক্ত বের করে ফেলেছিল, যার কারণে মেহমেদের অনেক কষ্টের মৃত্যু হয়। তবে মিরাল তো কয়েকদিন আগেই তাকে নিয়ে একটি ভয়ানক রিচুয়াল সম্পন্ন করেছিল, যার জন্য মেহমেদের শরীরে এখন ডেভিলের রক্ত প্রবাহিত হচ্ছে। আর সেই রক্তই রুয়ার শরীরের মধ্যে প্রবেশ করানো হয়েছিল। এজন্য রুয়ার জ্ঞানমা তাকে বলতো, তুমি আমার নাতনি নও, তুমি অন্য কেউ, তোমার বাবা তোমাকে অন্য কিছু বানিয়ে ফেলেছে। আর তখন থেকেই সেই ভয়ানক কালো শক্তি কেমালের পুরো পরিবারের উপরে প্রভাব ফেলে। এই জন্য তারা প্রতিনিয়ত ভয়ঙ্কর আত্মা দ্বারা হন্ট হচ্ছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে কোনো প্রজেক্টরই ছিল না, সেগুলো ছিল তার চোখের ভ্রম। মানে কেমাল একদমই পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মিরালের এই আসল রহস্য জানতে পারি যে সে আসলে এই বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে এসেছে। আমরা জানি যে মিরাল তার প্রতিশ্রুতি রাখেনি, এজন্য সে
ভয়ানক কালো শক্তিও তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই তান্ত্রিক হীরা মিরালকে এটাও বলেছিল, যতদিন না তুমি স্যাক্রিফাইস কমপ্লিট না করছো ততদিন পর্যন্ত তোমাকে এই ভয়ানক কালো জাদু তাড়া করে বেড়াবে এবং সময়ের সাথে সাথে এটা আরো ভয়ানক হয়ে উঠবে। তো এরপর যখন মিরাল তার স্যাক্রিফাইস কমপ্লিট করতে ব্যর্থ হয় তখন সেই তান্ত্রিক মহিলা বলে, ওই ডেমনের ব্লাড এখন রিয়া নামের একটি মেয়ের শরীরের মধ্যে রয়েছে, আর এই জন্য এখন তোমাকে ওই মেয়েটিকে জীবন্ত কবর দিতে হবে, আর তাহলে তুমি সেই কালো জাদুর থেকে মুক্তি পাবে। তোমাকে আমি যেই এমুলেটটি দিয়েছি সেটাই তোমাকে বলে দিবে কখন তোমাকে কি করতে হবে। এরপর মিলা কাজিমকে টাকা দিয়ে রুয়ার ব্যাপারে সকল তথ্য নিয়ে তাদের বাড়িতে কাজ করতে চলে আসে। সে দুজনের থেকে টাকা খেয়ে অনেক খুশি ছিল। এরপর আমরা কাজিমকে দেখতে পাই যে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন ওই সে তার গাড়ির সামনে 4 জন বাচ্চা ছেলের আত্মা দেখতে পায় যারা তাকে অনেক ভয় দেখাচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই মেহমেতের আত্মা তার গাড়ির মধ্যে চলে আসে এবং তাকে সেখানে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই ভয়ানক জিন রুই এর রূপ নিয়ে আরজুর সামনে বসেছিল, যে আরজুকে বলেছিল আজকে রাতে রুয়া মারা যেতে চলেছে। যেটা শুনে আরজু প্রচন্ড কান্না করতে থাকে। তখন ওই তার পিছনে আমরা একটি কালো ছায়া দেখতে পাই যে দৌড়ে এসে তার উপর আক্রমণ করে দেয় এবং সে মাটিতে পড়ে গিয়ে কাতরাতে থাকে। দেখে মনে হচ্ছিল তার শরীরের হাড্ডিগুলো এক এক করে ভেঙে যাচ্ছে। তো এরপরে মুভির সিন শিফট হলে উরহানকে দেখানো হয় যে তার জাদুবিদ্যা ও মন্ত্রের মাধ্যমে ওই সকল কিছু দেখতে পাচ্ছিল। ওদিকে আরজু জিনের দ্বারা বশ হয়ে সে তার মেয়ে রুয়ার কাছে চলে আসে, আর সে তার মেয়ের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, যার ফলে রুয়াও তার হাত পা চারদিকে ছড়াছড়ি করছিল। একটু পরে আমরা দেখতে পাই রুয়া এখন জিনের দ্বারা বশ হয়ে গিয়েছে। এরপর তারা দুজনে উঠে গিয়ে মিরালের সামনে চলে আসে আর তাকে বলতে থাকে সময় এসে গেছে। এরপর আমরা আবারও উরহানকে দেখতে পাই যে কিছু জিনিসপত্র নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে আসছিল। আর এরপর পরে এই মুভির আসল টুইস্ট বের হতে থাকে। মিরাল আজকে রাতে তার স্যাক্রিফাইস পূরণ করার জন্য রুয়াকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে রুয়াকে বলে চলো আমরা দুজনে একটি গেম খেলি। সে তাকে বলে তোমাকে এই বস্তাটি মাথায় দিতে হবে। আসলে এই বস্তায় জুলমাতের চিহ্ন আঁকা ছিল। এটা বলে সে রুয়াকে বাইরে কবরের কাছে নিয়ে আসে। তখন আবারও উরহানকে দেখানো হয় যে এদিকেই আসছিল। তখন ওই জিনগুলো তাকে আবারও সাবধান করতে থাকে, কিন্তু উরহান জিনের কোনো কথাই শোনে না। সে ওই ভয়ানক কালো জাদুকে আটকাতে চায়। এজন্য সে ভিতরে এসে রুমের মধ্যে চারদিকে খোঁজাখুঁজি করছিল। তখনই সেই ঘরের মধ্যে আরজু ও সিরার শরীরের মধ্যে থাকা জিনদের দেখতে পাই। এজন্য সে তাদের দুজনের সামনে বসে তাদের দুজনের নাম জিজ্ঞাসা করে এবং তাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে। তখনই সেই জিনগুলো উরহানকে বলে তুই জানিস না তুই কার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিস। সেটা বলে দুজনে হাসতে শুরু করে। উরহান রেগে গিয়ে তাদের দুজনে গলা চেপে ধরে এবং এক্সারসিজম শুরু করে দেয়। তো একটু পরে উরহানকে আমরা জিনেদের দুনিয়ায় দেখতে পাই। সেখানে উরহান জিনেদের থেকে জানতে পারে মানুষরা অনেক পাপ কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে সেই প্রথম যেই সম্পত্তি রূপে মিরালের হাজবেন্ড ও বাচ্চাকে মেরে ফেলেছে। অন্যদিকে কাজিম ছোট্ট বাচ্চাটিকে দিয়ে ভিক্ষা করিয়ে তাদের উপর অত্যাচার করে তাদের থেকে টাকার জন্য বিক্রি করে দিত। আর মিরাল প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু করে সেই বাচ্চাটিকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল, কিন্তু সেই বাচ্চাটিকে জীবন্ত কবর দিতে সক্ষম হয়নি। কারণ তখন ওই কেমাল সেই বাচ্চাটিকে নিয়ে নেয় এবং তার মেয়ের শরীরের মধ্যে সেই ছেলের সমস্ত রক্ত ভরে দেয়। এই সমস্ত কারণেই তাদের এখন এই অবস্থা। এদিকে আমরা মিরালকে দেখতে পাই যে রুহার হাত পা বেঁধে তাকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল। এইদিকে সেই জিনগুলো উরহানকে বলে আমরা তাদের শরীরে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেব না যতক্ষণ না পর্যন্ত স্যাক্রিফাইস পূর্ণ হচ্ছে। যেটা শুনে উরহান বলে তোমাদের তো এসব কিছু অবশ্যই বন্ধ করতে হবে। এটা বলে উরহান আবারও তার তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করে দেয়, যার সাথে সাথে সেখানকার আবহাওয়া পরিবর্তন হতে থাকে। একটু পরে সে একটি শক্তির চিহ্ন দুজনের সামনে ধরে রাখে, যার সাথে সাথে জিন দুটি তাদের শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপর তারা তিনজনে আবারও আসল দুনিয়ায় চলে আসে। তখন ওই মিরাল তার ছেলেকে তার সামনে দেখতে পায়। অনেক খুশি হয়। মিরালের ছেলে তাকে বলে মা এগুলো আর করার প্রয়োজন নেই, তুমি এগুলো এখন বন্ধ করো। তো এরপর আমরা কেমালকে দেখতে পাই যে ভয় পেয়ে একদম পাগল হয়ে গিয়েছিল। তখন ওই তার সামনে তার মা ভয়ানক রূপ নিয়ে চলে আসে, যাদেরকে দেখে কেমাল ভয়ে চিৎকার করতে থাকে। আসলে কেমাল মানসিকভাবে একদমই পাগল হয়ে গিয়েছে। এরপর মুভি শেষের দিকে বলা হয় মিরাল, আরজু ও সিরা তারা সবাই মিলে একসঙ্গে বসবাস করা শুরু করেছে, কিন্তু রুয়ার আসলে কোনো অসুখই ছিল না। আমরা দেখছিলাম যে সে অসুস্থ ছিল।
তবে শেষে আমরা জানতে পারি কেমালের মাথায় সমস্যা রয়েছে আর 6 বছর হলো তার ট্রিটমেন্ট চলছে। আর এই পুরো মুভিটি এভাবে বানানো হয়েছে যেভাবে মিরাল এই কাহিনীটি বলেছে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি প্রথম দিক দিয়ে একটু উল্টাপাল্টা মনে হলেও শেষের দিকে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।